আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের সময়ে বারবার বলেছে একটা কথা, সেটা হচ্ছে ইঙ্গিত করেছে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের দিকে। এই চিকেন স্নেকের দিকে উল্লেখ করে ইঙ্গিত করে বলেছে যে এটা 22 কিলোমিটার চওড়া একটা ছোট্ট জায়গা, 80 কিলোমিটার লম্বা। এই জায়গাটা কেটে দিয়ে দিলেই ভারতের যেটা উত্তর পূর্বের যে 8টা রাজ্য, 7 সিস্টার্স এবং সিকিম, এটাকে কেটে দেয়া যাবে। শুধু সেটাই নয়, এর সাথে এই জায়গাটা কেটে দিলে পুরো শিলিগুড়ি এবং তার উপরে দার্জিলিং ইত্যাদি এই পুরো জায়গাটা ভারত থেকে বিচ্ছিন্ন করার দিকে ইঙ্গিত করেছে বারবার বাংলাদেশ। সেই ইঙ্গিত, সেটা যে একদম কথার কথা ছিল না, সেটা আপনারা জানেন। পাকিস্তানের জেনারেলরা এসছেন, তাদের কাছে এই ম্যাপ যেটা তুলে দেয়া হয়েছে, তুলে দিয়েছেন কে? তখন মোহাম্মদ ইউনূস ছিলেন। তিনি যে ম্যাপ তুলে দিয়েছেন, সেই ম্যাপের মধ্যে দেয়া রয়েছে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের মধ্যে এই উত্তর পূর্বের রাজ্যগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইত্যাদি বিরাট একটা অংশ সেগুলো নিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে মানসিকতা, সেই মানসিকতা যে বন্ধু সুলভ নয়, সেটা বোঝা গেছে তখনই। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এই বাংলাদেশের এই ভারত বিরোধিতা এর একটা ঝড় তৈরি হয়েছে। তারপর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, চলে গিয়ে সেখানটায় তারেক রহমান সাহেব এসছেন এবং তারেক রহমান আসার পর তার দিকে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পরেও সেই হাতকে অস্বীকার করে তারেক রহমানের সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, তারা তাদের যে ইচ্ছা, তাদের প্রণয়, সেটা তার হাত বাড়িয়েছে চীন এবং পাকিস্তানের দিকে এবং দূরে আছে তুরস্ক। তারা তো এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকছে না। না থেকে তারা কি করছেন, যে বাংলাদেশের যতগুলো সীমান্ত আছে ভারতের সাথে, বাংলাদেশের সীমান্ত তো তিন দিক কেন 3.5 দিকে ভারত রয়েছে। সুতরাং ভারত এখন চেষ্টা করছে এই পুরো পূর্ব সীমান্ত, পূর্ব উত্তর সীমান্তে শুরু হয়ে গেছে এক নতুন সামরিক অধ্যায়। মিজোরামের পাহাড়ে এর আগে 3টে গ্যারিসন হয়েছে, আসামে, বিহারে একটা এবং আমাদের পশ্চিমবঙ্গে। এর বাইরে আরো একটা গ্যারিসন এখন তৈরি হতে চলেছে মিজোরামে। এটা কি শুধুই একটি সেনা ছাউনি, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় ভূ রাজনৈতিক হিসাব? গত 1 বছরে 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বক্তব্য বেড়েছে। যেটা বলছিলাম, চিকেন স্নেক নিয়ে নানা রকম হুমকি এসছে, এমনকি চীনকে দিয়ে বলে পাঠানো হচ্ছে নানা রকম কথা। কি কথা? লালমনিরহাটে সেখানে পরিত্যক্ত বিমানবন্দরটিকে নতুন করে গঠন করাবে, দায়িত্ব দেওয়া হবে চীনকে। সেখানে আবার ড্রোন তৈরির কারখানা হবে। লালমনিরহাট ছেড়ে আবার দেখুন তিস্তা প্রকল্প, তিস্তা মহাপ্রকল্প, সেটাও আবার দেওয়ার কথা চলছে এবং কথা অনেকটা এগিয়েছে, চীনকে দেওয়ার কথা। এই প্রকল্পগুলো পেলে চীন এসে চিকেন স্নেকের একেবারে কাছাকাছি এসে ঘাঁটি গেড়ে বসবে। এর ফলে ভারতের উত্তর পূর্বে কে আরো শক্ত করে রাখার, তার নিরাপত্তার ব্যবস্থা করছে ভারত। এবং এইসব গুরুত্বকে, এইসব বক্তব্য বাংলাদেশের তাদের কাজকর্ম দেখে মিজোরামে নতুন একটি গ্যারিসন তৈরি হচ্ছে। ভারত কেন নতুন গ্যারিসন বানাবে? উত্তর পূর্বে ভারতের যথেষ্ট সেনা এবং যোগাযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে যথেষ্ট সেনা থাকলেও সেনার স্ট্র্যাটেজিক কিছু পয়েন্টে সেনা মোতায়েন করা, তাদের ব্যবস্থা রাখা, সেনার ছাউনি তৈরি করা, এগুলোর দরকার হয়। আধুনিক যুদ্ধে অনেক সময় অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অবস্থান কোথায় আছে। একটি সঠিক জায়গায় স্থাপিত গ্যারিসন কয়েক হাজার অতিরিক্ত সৈন্যের সমান কৌশলগত সুবিধা দিতে পারে। মিজোরামের দিকে এটা কিভাবে আছে?
মিজোরামের দিকে তাকান, পশ্চিমে বাংলাদেশ, পূর্বে মিয়ানমার, দক্ষিণে আবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল। অর্থাৎ এটি এমন একটি রাজ্য যেখান থেকে পূর্ব এবং পশ্চিম দুদিকেই নজর রাখা সম্ভব। এ কারণেই মিজোরাম ভারতের স্ট্র্যাটেজিক ব্যালকনি। এর সঙ্গে যোগ করুন মিয়ানমারের অস্থিরতা, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি, অস্ত্র মাদকের চোরাচালান, বাংলাদেশের সীমান্তে বেড়া নিয়ে টানাপোড়েন, আবার চীন তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যেমন তাদের যোগাযোগ রয়েছে, তাদের সাথেও আছে, আবার আরাকান আর্মির সাথেও রয়েছে তারা। ফলে সব মিলিয়ে ভারত যদি উত্তর পূর্বে অতিরিক্ত সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই স্বাভাবিক। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে তৈরি হচ্ছে ভারত মিজোরামে নতুন গ্যারিসন তৈরি করছে, এইখানে উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর, এমন কোনো সরকারি প্রমাণ নেই যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারত ও বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র। বাণিজ্য চলছে অল্প বিস্তর, সীমান্ত নিয়ে বৈঠক চলছে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত। তবে সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে সেটা অস্বীকার করা যায় না। আর এই ফাটলের জন্যই ঢাকায় বা ভারতের পক্ষ থেকে যাকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে সেই দীনেশ ত্রিবেদী সাধারণ কোনো হাই কমিশনার হিসেবে সেখানে যাননি। তাকে যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু ডেভেলপমেন্ট হলে তিনি সরাসরি সেটা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট লাইন, যেটা সাধারণভাবে হাই কমিশনারদের থাকে না। তারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারা তাদের খবরাখবর দেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে সহজ চোখে দেখছে না, ঝুঁকির চোখে দেখছে। আর প্রতিটি রাষ্ট্র সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে তাদের পরিকল্পনা তৈরি করে। এটাই রাষ্ট্রনীতির স্বাভাবিক নিয়ম, আর ভারত সেটাই করছে মিজোরামে। শিলিগুড়ি করিডোরের কথা প্রসঙ্গ তো আসবেই। উত্তর পূর্বে রাজ্যের কথা যখন হচ্ছে, আমি আগেই বলেছি ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যকে ধরে রেখেছে এই যে সরু জায়গাটা। এই কারণেই ভারত বহু বছর ধরে শুধু সেনা নয়, রেল, সড়ক, বিমান ঘাঁটি, সেতু এবং লজিস্টিক যে পরিকাঠামো অবকাঠামো সমস্ত কিছুতে বিপুলভাবে বিনিয়োগ করছে। কিন্তু গত 2 বছরে বাংলাদেশের দিক থেকে ওইসব উস্কানিমূলক মন্তব্য আসার ফলে ভারত এখন অন্যভাবে এই বিষয়টিকে দেখছে এবং সেটাকে হুমকি হিসেবে বিশ্লেষণ করেছে বাংলাদেশের সমস্ত ব্যাপারগুলোতে। এর ফলে দেখুন, সামরিক পরিকল্পনার একটা মৌলিক নীতি হচ্ছে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকো, কিন্তু আশা করো যে সেই পরিস্থিতি ঘটবে না। আমি বারবার একটা কথা বলি, ভারত কখনোই আক্রমণকারীর ভূমিকায় আসবে না যতক্ষণ না ভারত নিজে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্ত হওয়াটা সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটা যে যুদ্ধের মাধ্যমে আক্রান্ত হওয়া, প্রত্যক্ষ যুদ্ধ তা নয়, ছদ্ম যুদ্ধ, সন্ত্রাসী যুদ্ধ, যেটা নিয়ে কিছুদিন আগে অপারেশন সিন্দুর করতে বাধ্য হয়েছে ভারত, তেমন কিছু যদি বাংলাদেশের তরফ থেকে হয়, ভারত কিন্তু তার ব্যবস্থা নেবে। তার জন্যে আজকে মিজোরামে এই যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি। এবার বলি, মিজোরামে ইতিমধ্যেই উত্তর পূর্বে ইতিমধ্যেই সেনাবাহিনীর ব্যাপক স্থিতি রয়েছে, উপস্থিতি। তবু ওই যে বললাম মিজোরামের একটা আলাদা গুরুত্ব আছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, 2 সীমান্তের মাঝখানে অবস্থান করে মিজোরাম। এমন একটি এলাকা যেখান থেকে সীমান্ত পরিস্থিতি, মানবিক সংকট, চোরাচালান, বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি এবং দুর্যোগ সব ক্ষেত্রেই দ্রুত সাড়া দেয়া সম্ভব। এটিকে লজিস্টিক সুবিধা বলে। মিজোরামের আরো একটা সুবিধা, এখান থেকে শিলিগুড়ির দিকেও যেমন সে তার যোগাযোগ রাখতে পারবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রথম যে 2টো চিকেন স্নেক বাংলাদেশের আছে, হিমন্ত বিশ্ব শর্মা
বেশ কিছুদিন আগেই এ কথাটা বলেছেন। একটা চিকেন স্নেক হচ্ছে রংপুর ডিভিশন, সেটা কেটে দিয়ে দিলেই রংপুর ডিভিশন কাটলেই দেখা যাবে ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডর অনেক বড় হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে। এবং আর একটা চিকেন স্নেক কোথায় বাংলাদেশের, সেটা হচ্ছে ত্রিপুরার ওখান থেকে সোজা নিচে নেমে যাওয়া চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগর, ওটা শিলিগুড়ির থেকেও ওই দূরত্বটা কম। ওখানটায় মাত্র শিলিগুড়ির এখান থেকে, যেখানে সব থেকে সরু জায়গা যেখানে শিলিগুড়ির ওখানে, সেটা 22 কিলোমিটার, কিন্তু সেটা আবার 50-60 কিলোমিটার চওড়াও রয়েছে। কিন্তু বাংলাদেশের এই সেকেন্ড চিকেন স্নেক সেটা 20 কিলোমিটার চওড়া, এবং এইটা ফেনী নদীর ওখান দিয়ে কাটলেই বাংলাদেশ আলাদা। আর মিজোরামের অবস্থানটা এমন যেখান থেকে সে দুদিকেই সমানে, তার মিজোরামের গ্যারিসন থেকে এদিকে আসবে যে রংপুর ডিভিশনের দিকেও, এই চিকেন স্নেকের দিকেও তার ওখান থেকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, আবার ওদিকে ত্রিপুরার ওখানের ওদিক দিয়েও লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। প্লাস এর সাথে রয়েছে মিয়ানমারের সাথে তার সংযোগ, ফলে সবকিছুর মধ্যে মিজোরামের গুরুত্বটা খুব বেশি করে দেখা যাচ্ছে। এই গুরুত্ব শুধু আজকে দেখা যায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে 1971 সালেও ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনা, রসদ, যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল। কারণ তখন তো ছিল একটাই উদ্দেশ্য, বাংলাদেশের পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করা। তারা কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ছড়িয়ে ছিল উত্তর পূর্বের সীমান্ত দিয়েও। সুতরাং সেই যুদ্ধ ভারত জিতেছিল শুধু সাহসের জোরে নয়, জিতেছিল সুসংগঠিত পরিকল্পনা, অবকাঠামো, রেলপথ, সড়কপথ, বিমান ঘাঁটি, দ্রুত রসদ সরবরাহের সক্ষমতার কারণেও। কিন্তু সেই কারণগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল না, প্রয়োজন আরো বেড়েছে সেই প্রয়োজন বর্তমানে। আগের অভিজ্ঞতা এবং বর্তমানের পরিস্থিতি, এটাতেই হচ্ছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় মিজোরাম একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে নিয়েছে। আজ যদি দক্ষিণ এশিয়ায় কোনো বড় নিরাপত্তা সংকট তৈরি হয়, সেটি সীমান্ত সংঘর্ষ হতে পারে, ব্যাপক শরণার্থী প্রবাহ হতে পারে, কিংবা সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের প্রথম কাজ আক্রমণ যেমন নয়, আক্রমণের সাথে সাথে কিংবা তার সাথে হচ্ছে নিজের সীমান্তকে সুরক্ষিত রাখা, সেনা ও সরঞ্জাম দ্রুত যেখানে পাঠানো যায় সেই সবগুলো দেখা। আর এই সবের জন্যই আজকে এখানে মিজোরামের গ্যারিসনের দিকে খুব বড় নজর এসেছে বলে ভারতের সামরিক সূত্র থেকে আমরা জানতে পারছি। মিজোরামের সম্ভাব্য গ্যারিসন থেকে ভারতের প্রচুর লাভ। বললাম যে দুদিকে বাংলাদেশের দুটো চিকেন স্নেকেই সেখান থেকে রসদ এবং যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেয়া তাদের পক্ষে সম্ভব। সীমান্ত ব্যবস্থাপনা সেটাও ত্বরান্বিত হতে পারে, সমন্বিত হতে পারে, সংকটের সময় সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়তে পারে। সবকিছু মিলিয়ে মিজোরামের একটা জিনিস সেখানটায় আজকে আপনারা দেখবেন, মিজোরাম কিন্তু হচ্ছে এটা যে মিজোরামের ক্ষেত্রে আলাদাভাবে করা হচ্ছে তা না। ভারত গত 1 দশকে সীমান্ত অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করেছে। লাদাখ, অরুণাচল, সিকিম সব জায়গাতেই রাস্তা, সেতু, টানেল, অগ্রবর্তী ঘাঁটি, বিমান অবকাঠামো সব উন্নত হয়েছে। এমনকি ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে সেখানে বিরাট রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত, এবং তার জন্য ভারত ইতিমধ্যেই টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার সবকিছু দেয়া হয়ে গেছে। এই বৃহত্তর প্রবণতার মধ্যেই দেখতে হবে মিজোরামের সম্ভাব্য গ্যারিসনকে। একটা গুরুতর একটি প্রশ্ন এখানে রয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ভারত চীন প্রতিযোগিতা বাড়ে, মিয়ানমারের অস্থিরতা বাড়ে, যদি চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবার মিলিত একটা টানাটানি থাকে ওখানটায়, তাহলে কি হতে পারে ভারত সেই ব্যাপারটা মাথায় রেখে এগিয়ে চলেছে। দেখুন, ভারতের আর একটা জিনিস সেখানটায় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর প্রসঙ্গ। BRI এর মূল লক্ষ্য হলো অবকাঠামো, বাণিজ্য, সংযোগ বৃদ্ধির সাথে সাথে তাদের উপস্থিতিকে বাড়ানো।
চীনের উপস্থিতি। কিন্তু ভারত বহু বছর ধরে বলে আসছে যে এই বিআরআই এর ভারত কিন্তু সহজ চোখে দেখছে না। চীন মিয়ানমারে বন্দর, সড়ক, অর্থনৈতিক করিডোরে বিনিয়োগ করেছে, বাংলাদেশেও বিরাট বিনিয়োগ করেছে চীন, এবং তার ফলে এখন মিয়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতি নিয়ে সেখানে সরকারি পক্ষ, সরকার বিরোধী পক্ষ, দুই পক্ষকে চীন সাপোর্ট দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে মিজোরাম তার গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। এটা একটা ফরওয়ার্ড লজিস্টিক জোন হিসেবে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ প্রয়োজনে সীমান্তে মিজোরাম গ্যারিসন থেকে সমস্ত কিছু করা যাবে। বাংলাদেশ প্রসঙ্গে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই গত 2 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গাতে তলানিতে এসে নেমেছে। সুতরাং ভবিষ্যতে এটা যদি আরো নিচে চলে যায় যদি, তাতে ভারতকে এগিয়ে আসতেই হবে, ভারতকে অন্য ব্যবস্থা নিতেই হবে। আর এই চূড়ান্ত তৎপরতা ভারতের যেটা নিয়েছে সেটা বুঝিয়ে দেয় এনিথিং মে হ্যাপেন ইন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ। যুদ্ধের পদধ্বনি ভারত বাংলাদেশের মধ্যে এখনো ওঠেনি, এটা ঠিকই, কিন্তু বাতাস যে ক্রমশই এবং অত্যন্ত দ্রুত খুবই গরম হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠছে, এটা মানতেই হয়। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের, এমনকি অপারেশন সিন্দুরের মতো একটা সন্ত্রাসবাদী ঘটনাও যদি ঘটে, ভারত কিন্তু বাংলাদেশকে সহজে ছাড়বে না। এটা মনে রেখেই মিজোরামের গ্যারিসন তৈরি হচ্ছে। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে খবরকে সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরে দুটি ভয়াবহ নৌকা ডুবির ঘটনা হয়েছে, যা আন্তর্জাতিক স্তরকে কার্যত চমকে দিয়েছে, এবং বলা হচ্ছে এটা ইতিহাসের সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর নৌকা ডুবির ঘটনা, যেখানে একসঙ্গে দুটি বাংলাদেশের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। এর কোনো সরকারি তথ্য বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, কারণ এই নৌকাতে যারা ট্রাভেল করছিল তারা সকলেই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা, যারা সমুদ্র পথে পালানোর চেষ্টা করেছিল, এবং পালাতে গিয়েই আজকে এই বিপজ্জনক ঘটনা ঘটেছে, যা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে। তথ্য বলছে এই ঘটনায় প্রায় 500 জনের বেশি অবৈধ বাংলাদেশি মুসলিমের মৃত্যু হয়েছে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে কোনো এক বিকল্প জায়গায় ট্রাভেল করছিল, যাওয়ার চেষ্টা করছিল, পালানোর চেষ্টা করছিল। তা রাষ্ট্রসংঘের সরকারি অফিস এটা কিন্তু কনফার্ম করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দুই বাংলাদেশি নৌকাতে যে অবৈধ রোহিঙ্গারা ছিল, তারা এক্স্যাক্টলি কোথায় পালানোর চেষ্টা করছিল, এবং তারা এমন একটি জায়গায় আজকে সমুদ্রে তলিয়ে যায় যা অত্যন্ত ভারতের কাছে। এবং প্রশ্ন উঠছে যে রাতের অন্ধকারে তারা ছোট নৌকা করে ভারতের দিকে কেন আসার চেষ্টা করছিল। একাধিক সোর্স বলছে একটি নৌকা মায়ানমারের দিকেও যাওয়ার চেষ্টা করছিল। ফলে এক্স্যাক্টলি কোথায় তারা পালিয়ে আসতে চাইছিল এ বিষয়ে রাষ্ট্রসংঘ মুখে কুলুপ আটলেও একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, যে তারা কোথাও না কোথাও ভারতে ঢোকার চেষ্টা কিন্তু করছিল, কারণ এমন এক স্ট্র্যাটেজিক লোকেশনে এই দুই নৌকা ডুবির ঘটনা ঘটেছে, তা ভারতের অত্যন্ত কাছে। ফলে বাংলাদেশ থেকে যদি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের দিকে আসার যে কোনো ধরনের দরকার নেই, তা আমরা সকলেই জানি। এবং এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় প্রথমবার হয়েছে যে তা নয়, আজকে বৃহৎ আকারে এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রসংঘের মতো সংগঠন আজকে অফিসিয়ালি বিবৃতি দিতে বাধ্য হয়েছে। সেখানে বলা হয়েছে 500 জনের মৃত্যুর আশঙ্কা এখন অবধি করা যাচ্ছে, বাকি কতজন যে তলিয়ে গেছে তার কোনো হিসেব বাংলাদেশ বা জাতিসংঘের কাছে নেই। সেখানে বলা হচ্ছে এই দুটি নৌকাতে বাংলাদেশি অবৈধ রোহিঙ্গারা ছিল, এবং এই রোহিঙ্গারা বর্তমানে মায়ানমারে যেতে পারবে না, তা আমরা সকলেই জানি। মায়ানমার থেকে পালিয়েই তারা বাংলাদেশে এসেছিল, এবার বাংলাদেশ থেকে কোথায় পালানোর চেষ্টা করছিল সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং আমরা যারা জিওপলিটিক্যাল নিউজ নিয়ে চর্চা করি তারা খুব ভালো করে জানি তাদের ওয়ান পয়েন্ট ডেস্টিনেশন কিন্তু হতো ভারত, এবং ভারতের কোনো সমুদ্র উপকূলে নেমে এরা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করতো। তা কিন্তু প্রমাণ হয়ে গেছে অতীতে বহুবার। আজকে এই ঘটনা সামনে ঘটেছে বলে ফের আমরা এই ঘটনা জানতে পারছি, এবং এতে বাংলাদেশের দ্বিচারিতা আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ হয়ে গেছে। কারণ বাংলাদেশ থেকে একটি নৌকা বা দুটি নৌকা ছাড়ছে, তা বাংলাদেশের নৌবাহিনী জানছে না। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমা নৌকাগুলো ঢুকলো, অথচ বাংলাদেশের নৌবাহিনী কোনো টের পেল না, তা তো হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনায় বাংলাদেশের ইন্ধন ছিল। বাংলাদেশের সরকার চাইছিল সেই রোহিঙ্গারা যেন তাদের দেশ থেকে অন্যত্র পালিয়ে যায়, তারাই সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল সম্ভবত, এবং এর ফলেই আজকে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা। তথ্য কি বলছে? রাষ্ট্রসংঘের তথ্য আমি বলছি, এটা আমার বানানো তথ্য নয়। রাষ্ট্রসংঘের দুটি দপ্তর আছে, নির্দিষ্ট দুটি দপ্তর আছে। একটির নাম হলো রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা, যাকে বলা হচ্ছে UNHCR,
যেই শরণার্থী সংস্থা শেষ 1 বছর ধরে পৃথিবীতে সব থেকে বেশি একটি রাষ্ট্র গেছে, তার নাম কি জানেন? তার নাম বাংলাদেশ। কেন গেছে বাংলাদেশ বারবার এই শরণার্থী সংস্থায়, সেটাও সকলে জানা উচিত। তাদের দাবি ছিল ভারত থেকে নাকি অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক করে, এবং এর জন্য বাংলাদেশের একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট, সরকারি দপ্তর রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থায় বারংবার গেছে এবং তারা গিয়ে অভিযোগ করেছে সীমান্তে নাকি বাংলাদেশিদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ, শরণার্থীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত সরকার স্থান দিচ্ছে না, অবৈধ মুসলিমদের নাকি বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একাধিক বিভ্রান্তিকর খবর বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থাকে একাধিক অভিযোগপত্রের মাধ্যমে বাংলাদেশ সরকার করেছে। এখন সেই রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। শুধু বাংলাদেশের শরণার্থী সংস্থা নয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অর্থাৎ IOM তারাও কিন্তু বিবৃতি জারি করতে বাধ্য হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন বঙ্গোপসাগরে যে ঘটনা ঘটেছে তা মামুলি ছোটখাটো কোনো ঘটনা নয়, মৃতের পরিমাণ 2-4 জন নয়, এখানে 500 জন অবৈধ রোহিঙ্গা মুসলমানের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় আন্তর্জাতিক স্তর রীতিমতো যে স্তম্ভিত তা শুধু নয়, তারা আন্তর্জাতিক স্তরে তদন্ত করবে যে কাদের নির্দেশে বাংলাদেশ থেকে কাদের সহায়তায় 2টি নৌকা করে 500 জন অবৈধ রোহিঙ্গা বঙ্গোপসাগরে ভারতের দিকে যাত্রা করলো। কারণ বাংলাদেশের নৌবাহিনী না জানলে তারা আন্তর্জাতিক জলসীমা পেরোতে পারতো না, তা এখন বাচ্চা ছেলেটাও জানে। ফলে এর পিছনে সরাসরি বাংলাদেশ সরকার আছে, যারা এই ধরনের অবৈধ রোহিঙ্গাদের অন্য জায়গায় ব্যাকেটে সকল ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করছিল, তা পরিষ্কার। রাষ্ট্রসংঘের সংস্থা জানাচ্ছে একটি জাহাজ বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবির থেকে রওনা হয়েছিল এবং অন্য জাহাজটি মনে করা হচ্ছে বাংলাদেশের রাখাইন রাজ্যের কাছে যে দ্বীপ আছে, মায়ানমারের রাখাইন স্টেটের কাছে যে দ্বীপ আছে সেখান থেকে রওনা করা হচ্ছিল। অর্থাৎ 2টি জাহাজের গন্তব্য এক ছিল কিন্তু 2টো ডেস্টিনেশন পয়েন্ট আলাদা ছিল। এই রাখাইন স্টেট কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের একদম সীমান্তে অবস্থিত ছোট্ট একটি জায়গা রাখাইন। সেখানে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশ সরকার জর্জরিত। এবার সেখান থেকে এই রোহিঙ্গাদের কোথায় পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই প্রশ্ন আজকে স্বয়ং তুলছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সেখানে বলা হচ্ছিল যে এই রোহিঙ্গা যাত্রীরা বা শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছিলেন। একটি জাহাজ বাংলাদেশ থেকে সমুদ্র পথে পালিয়ে কোথায় আসতে পারে আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে না। আজকে বাংলাদেশ সরকার জানে না ভাই তারা রোহিঙ্গারা সাধারণ নিরাপদ আশ্রয়ের খোঁজে কোথায় পালিয়ে আসে। যারা একবার পালিয়ে বাংলাদেশে এসেছে বা তারা বাংলাদেশ থেকে কোথায় পালিয়ে যেতে পারে তা এখন ছোট্ট একটা বাচ্চাও বুঝবে। আর বঙ্গোপসাগরের কাছে ভারত সীমান্তের কাছে নৌকা উল্টে যাওয়ার ফলে তাদের ঢোল কার্যত ফেটে গেছে এবং তারা পরিষ্কারভাবে এই দুর্ঘটনা বুঝিয়ে দিয়েছে আসলে বাংলাদেশ সরকার দিনের পর দিন চক্রান্ত করে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মুসলিমদের ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকে তারা বকলমে দুর্ঘটনার জন্য ফেসে গেল বলে আন্তর্জাতিক স্তরের কাছে তাদের মুখটা কিন্তু পুড়লো, তা কিন্তু পরিষ্কার। সেখানে বলা হচ্ছে একটি জাহাজে মানে একটি ছোট নৌকায়, প্রথম নৌকাটি 250 জন যাত্রী নিয়েছিল, যেটি 8ই জুলাই মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত থেকে রওনা হয় এবং পরবর্তীকালে যে জাহাজটি বা নৌকাটি ডুবে যায় সেখানে 280 জন যাত্রী ছিল, যেটি বাংলাদেশের কক্সবাজার থেকে চালু হয়েছিল। এই যাত্রায় ছোট নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ছোট নৌকা কেন ব্যবহার করা হয় সেটা বোঝা প্রয়োজন। যদি বড় ট্রলারে তারা অন্য রাষ্ট্রে পালিয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে, তাহলে অপর পক্ষের সেনাবাহিনী নজরে পড়ে যেতে পারে। কিন্তু ছোট নৌকায় এই যাত্রাপথ এই রোহিঙ্গারা এই অবৈধ বাংলাদেশিরা কেন করে, তাহলে সচরাচর অপর দেশের আন্তর্জাতিক জলসীমায় অপর দেশের চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই অঞ্চলে সমুদ্র এতটাই উত্তাল যে ছোট নৌকা ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। মাছ ধরার জন্য যে ট্রলার ব্যবহার করা হয় সেটাও দেখবেন মাঝারি সাইজের একটি ট্রলার, কিন্তু ছোট নৌকায় 250 জন আপনি ঢুকে গেলেন, এটা যেমন একদিকে বিপজ্জনক, অন্যদিকে সামুদ্রিক পথে এই ছোট নৌকা ব্যবহার করাও নিষিদ্ধ। ফলে আজকে এই বাংলাদেশ সরকার যেভাবে এদেরকে ভারতবর্ষের সীমান্তে পাঠানোর চেষ্টা করেছিল পুরো প্রসেসটাই যে বিপজ্জনক এবং এর জন্য নিরীহ 500 জন অবৈধ রোহিঙ্গা বা মুসলিম তারা যে নিজেদের আত্মবলিদান দিল তা কিন্তু পরিষ্কার। 2017 সালে একটু ফিরে যেতে হবে আপনাদের। এই বাংলাদেশ সরকার বর্তমানে ভারতের রোহিঙ্গাদের বা অবৈধ মুসলিমদের ফিরিয়ে নিয়ে যেন না নিতে হয় তার জন্য একাধিক জায়গায় ছোটাছুটি করছে, কিন্তু এই বাংলাদেশ সরকার সব থেকে বেশি জর্জরিত নিজেরাই অনুপ্রবেশকারী ইস্যুতে। মায়ানমারে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার পর, অর্থাৎ মায়ানমারের চীনা সমর্থিত জুন্টা সরকারের সাথে আরাকান আর্মি লড়াইয়ের পর সব থেকে বেশি সাফার করে রোহিঙ্গারা। 2017 পরবর্তী সময় থেকে তারা বাংলাদেশের শরণার্থী শিবিরে পালিয়ে আসার চেষ্টা করে কক্সবাজারে। মোহাম্মদ ইউনূস সরকার এসে এই রোহিঙ্গাদের কাজে লাগিয়ে একটা অদ্ভুত গেম খেলতে চেয়েছিল। তারা কি করেছিল জানেন, এই যে রোহিঙ্গা শিবির কক্সবাজারে তৈরি হয়েছিল তাদের মধ্যে থেকে কিছু নেতা তারা বেছে নেয়। নেতা বেছে কি করেছিল, পাকিস্তান থেকে ঢাকাতে অস্ত্র আসতো বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকারের সময়, এখনো আসে, সেই অস্ত্র সড়ক পথে পৌঁছে দেওয়া হতো
কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে, এবং রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের আমলের শেষ 1-1.5 বছরে, এবং এখনো সেই ট্র্যাডিশন চলছে। এবার এই রোহিঙ্গারা কি করছিল এই অস্ত্র নিয়ে? তারা মায়ানমার বর্ডারের কাছে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লড়াই করছিল। অর্থাৎ বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর ক্ষমতা লিমিটেড, তারা পূর্ব প্রান্তে ভারত সীমান্তে এত সেনাবাহিনীকে ডিপ্লয় করতে গেছে যে অপর দিকে মায়ানমার বর্ডার তাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ফলে এই মায়ানমার বর্ডার স্পেশালি রাখাইন স্টেটের কাছে কক্সবাজার এলাকাতে যখন আরাকান আর্মি দিনের পর দিন বাংলাদেশের দিকে গুলি ছুড়ছিল, তখন বাংলাদেশ সরকার সেনাবাহিনীর সেনা সদস্য নিয়ে সবচেয়ে বেশি বিব্রত হয়ে যায়। ঠিক তখন রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিয়ে কাটা তোলার চেষ্টা করেছিল বাংলাদেশ সরকার। ফলে এই রোহিঙ্গারা এখন কিন্তু পাকিস্তানের অস্ত্রে বলিয়ান, কিন্তু এখন বাংলাদেশ সরকার বুঝে গেছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন এক্সপোজড হয়ে গেছে। ফলে এখন এই রোহিঙ্গাদের যেন তেন প্রকারে তাদের দেশ থেকে বের করে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দেখুন, এর পিছনে আন্তর্জাতিক শক্তির একটা সমর্থন আছে। যখন বাইডেন সরকার ছিল তখন মোহাম্মদ ইউনূস সরকার আমেরিকায় যায়। এই বাইডেন সরকারের থেকে $200 মিলিয়ন সাহায্য পেয়েছিল বাংলাদেশ। কেন জানেন? এই রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য। অর্থাৎ কক্সবাজারের কাছে যে রোহিঙ্গা শরণার্থী শিবির বাংলাদেশ তৈরি করেছে, সেগুলোকে চালানোর জন্য টাকাকে দিয়েছে মার্কিন প্রশাসন। রাষ্ট্রসংঘ দিনের পর দিন এগুলো জানতো। ফলে বাংলাদেশ সরকার এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে জর্জরিত, অথচ তারা ভারতের অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে নীরব। তারা বলে অবৈধ বাংলাদেশিদের তারা ফিরিয়ে নেবে না, অথচ দেখুন তাদের দেশের সব থেকে বড় সমস্যা কক্সবাজারের এই রোহিঙ্গা অবৈধ মুসলিম শরণার্থী গ্রুপ, যার ভিড়ে বাংলাদেশিও মিশে আছে, মায়ানমারের রোহিঙ্গারাও মিশে আছে। আসলে যে 10 লক্ষের মধ্যে কোথাকার মাল আছে কেউ জানে না। এবার তাদের যখন রিলিজ করতে গেছে, বাংলাদেশ সরকার দেশ থেকে অন্যত্র পালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে গেছে, ঠিক তখনই তারা কেসটা খেয়ে গেল। এই তাদের নৌকা বঙ্গোপসাগরে ভারত সীমান্তের কাছে ভরাডুবি হলো, যার ফলে 500 জন রোহিঙ্গা মারা গেল। এখনো কত নিখোঁজ কেউ জানে না। আন্তর্জাতিক স্তরের কাছে তারা কেসটি খেলো। তারা বলছে মৃত্যু মিছিল বাড়ছে, এবং 2025 সালে রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী সমুদ্র পথে পালানোর জন্য প্রায় 900 থেকে 1000 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কিছু খবর সামনে আসে, কিছু খবর সামনে আসে না। 2026 সালে ইতিমধ্যে ঘটনাটি এমন একটা বিশাল জায়গায় চলে গেছে যে এই মৃত্যুর সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। অর্থাৎ এই ভারত বারংবার যে অবৈধ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে দোষারোপ করেছে, আজকে দেখুন যদি সেই নৌকাডুবি না হতো তাহলে আমরা জানতেই পারতাম না রাতের অন্ধকারে 500 জনের বেশি অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন সমুদ্র উপকূল দিয়ে। আজকে বঙ্গোপসাগরের কাছে জাহাজ দুটি উল্টে গেল বলে রাষ্ট্রসংঘের মতো সংস্থার টনক নড়ল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার টনক নড়ল। কিন্তু ভারত যখন দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিদের এই দেশ থেকে অন্য দেশে পাঠানোর চেষ্টা করেছে, স্পেশালি বাংলাদেশে পুশব্যাক করেছে, ঠিক তখনই এই আন্তর্জাতিক সংগঠন, এই রাষ্ট্রসংঘ মুখে কুলু পেটেছিল, চুপ করে থেকেছিল। তখন তারা বলেছিল আন্তর্জাতিক অভিবাসন আইন অনুযায়ী, রাষ্ট্রসংঘের শরণার্থী আইন অনুযায়ী ভারতবর্ষকে এই শরণার্থীদের জায়গা দিতে হবে, যেন ভারত দান ক্ষেত্র, যেন ভারত মুক্ত ক্ষেত্র। ভারতের সম্পদ ব্যবহার করার জন্য অবৈধ বাংলাদেশিদের এদেশে জায়গা দেবে, এই নিদান এই রাষ্ট্রসংঘ বারবার দিয়েছে। এবং বাংলাদেশ সরকার এই রাষ্ট্রসংঘের আইনের ফাঁকটা গলিয়ে তারা বারংবার গিয়ে শেষ 1 বছরে ভারতবর্ষের পুশব্যাক নিয়ে ইস্যু তৈরি করেছে, আন্তর্জাতিক একাধিক মিডিয়াকে দিয়ে ভারতবর্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আজকে দেখুন সে ঢোল ফেটে গেল। বাংলাদেশের দুটো নৌকা, যে নৌকাতে দুটি বাংলাদেশি রোহিঙ্গারাই ভর্তি ছিল, প্রায় 700 থেকে 800 জনের কাছাকাছি, তারাই ভারত সীমান্তে নৌকা ডুবিতে প্রাণ হারালেন। সাধারণ মানুষের প্রতি আমার কোনো বিরোধ নেই, আমি তাদের প্রতি একটা খারাপ কথা বলতে চাইছিও না যারা মারা গেছেন মৃত্যুতে, কিন্তু এটা তো সরকারের গাফিলতি, এটা তো সরকারের গাফিলতি, এটা তো পুরো সরকারের, এটা তো সরকারের গাফিলতি, যারা দিনের পর দিন এদেরকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, এটা তো সরকারের গাফিলতি। কেন আমি বলছি এই কথা? কারণ এই অবৈধ মুসলিমদের তাদের দেশ থেকে বার না করলে বাংলাদেশ সরকার এদেরকে ভরণ পোষণের দায়িত্ব তাদের নিতে হবে। পাশাপাশি একটা কথা ভাবুন, এরা কিভাবে নৌকাটি অ্যারেঞ্জ করলো, দুটি নৌকা অ্যারেঞ্জ করলো, ধরেও নিলাম নৌকা তারা নিজেদের দক্ষতায় অ্যারেঞ্জ করলো, বাংলাদেশের জলসীমা কিভাবে টপকালো? একটা রাষ্ট্রের জলসীমা দিয়ে কোন জাহাজ ঢুকছে, কোন জাহাজ বেরোচ্ছে, সেটা তো নৌবাহিনীর তৎপরতার সাহায্যে খোঁজ খবর রাখা হয়। বাংলাদেশ সরকারের নৌবাহিনী বা জলবাহিনী যদি এই পুরো বিষয়টার মধ্যে না ইনভলভ হতো, তাহলে দুটি ট্রলার কোনোভাবে কি বাংলাদেশের জলসীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে বঙ্গোপসাগরের দিকে আসতে পারতো না। বাংলাদেশ সরকার মুখে কুলু পেটেছে পুরো ঘটনায়, যদিও তাদের কিচ্ছু করার নেই। আন্তর্জাতিক স্তর পুরো বিষয়টি ধরে ফেলেছে, তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বিবৃতি জারি করেছে যে এই দুটি জাহাজ ছিল বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরের নৌকা, যেটা বঙ্গোপসাগরের কাছে ভূপতিত হয়ে যায়। যাই হোক, ভারত এই বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি। আমার দৃঢ় বিশ্বাস পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে ভারত, এবং ভারতের একটা সুবিধাও হয়ে গেল যে ভারত দিনের পর দিন এই অভিযোগ করছিল যে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গারা দিনের পর দিন আসছিল। আজকে দেখুন সেই খবর কার্যত এস্টাবলিশড হয়ে গেল, আচ্ছা, এখানে পরিষ্কারভাবে একজন কমেন্ট করেছেন যে হাউ ডু ইউ নো ডিড ইউ নো ইট ওয়াজ এন্টারিং ইন্ডিয়া। দেখুন, রাষ্ট্রসংঘ বলেছে বঙ্গোপসাগরে ভূপতিত হয়ে গেছে। রাষ্ট্রসংঘ তো আর বলবে না বিবৃতি দিয়ে যে দুটি জাহাজ ভারতে ঢোকার চেষ্টা করছিল।
বঙ্গোপসাগরে ভারতের কাছে দুটি জাহাজ উল্টে গেছে, এটা কি আমাদের বুঝতে আর অসুবিধা আছে দুটি জাহাজ কোথায় আসছিল এবং কোন রাষ্ট্র থেকে আসছিল? একটি বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত থেকে আসছিল, একটি বাংলাদেশের কক্সবাজার থেকে আসছিল। এবার বাংলাদেশ থেকে যদি কোনো নৌকা আসে, তাহলে তারা পালিয়ে জলপথে কোন রাষ্ট্রে পালাতে পারে? তারা কি জলপথে চীনে যাবে? তারা কি জলপথে আরব সাগরে হয়ে পাকিস্তানে যাবে? কোনোদিন এটা সম্ভব? বঙ্গোপসাগরে ভারতের কাছে নৌকা উল্টে গেল বলে আমরা বুঝতে পারলাম যে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল। ভারত পেরিয়ে বাংলাদেশ কোন দেশে যাবে আপনি যদি একটু কমেন্টে বলেন ম্যাডাম, আমার নিজেরই ভালো লাগবে। মানে অটোমেটিকলি যদি জিওগ্রাফিটা বোঝেন এই এলাকার, বঙ্গোপসাগর পেরিয়ে ভারত ছাড়া এদের ডেস্টিনেশন কোথায়? আর যেখানে জাহাজগুলি আসছিলই ভারতের দিকে আসতে গিয়ে তারা তো পাকিস্তানে আরব সাগরে চলে যাবে না, এবং বঙ্গোপসাগর থেকে আরব সাগরে যেতে তাদের দক্ষিণ ভারতটা পুরো ট্রাভেল করে মুম্বাই উপকূল ধরে আরব সাগরে যেতে হবে। ফলে কার্যত সেটা ইম্পসিবল। দুটো ছোট নৌকায় কোনোদিনই তা করা সম্ভব নয়। মাছ ধরার ট্রলার এখানে অ্যালাউ নেই, কারণ এই যাত্রাপথটা এতটাই সুগম এবং এটা করা যায় না, আন্তর্জাতিক আইন এটাকে প্রশ্রয় দেয় না। দুটো ছোট নৌকা তখনই বেছে নেওয়া হয়েছে যখন তাদের স্বল্প দৈর্ঘ্য ডিস্টেন্সটাকে অ্যাভয়েড করতে হবে। ফলে আলটিমেটলি পুরো বিষয়টাই কিন্তু অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক। এবং এখানে বাংলাদেশের জাতিসংঘ তারা পরিষ্কার বলছেন একটি নৌকা বাংলাদেশের কক্সবাজার থেকে ট্রাভেল করছিল।